শফিকুল দেওয়ান মনে মনে বলল, টাকা গহনার ব্যাপারে তোট আমি ছাড়া আর কেউ জানে না। তাহলে কোথায় গেল এতগুলো টাকা? শফিকুল দেওয়ানের ভাবনার মাঝে রুমের লাইট জ্বলে উঠল। শফিকুল ঘাবড়ে গিয়ে বলল, কে আছে রুমে? ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার শফিকুল দেওয়ান। সাফায়াতের কথা শুনে শফিকুল দেওয়ান ঘামতে শুরু করলেন। তবুও এমন ভান করলেন যেন তিনি কিছু করেননি। তিনি অনেকটা অবাক হওয়ার ভঙ্গিতে বললেন, এসব তুই কি বলছিস সাফি? তুই আমার সাথে মজা করছিস তাই না? তুই নিশ্চয় আমার বেয়াই লাগো না যে তোমার সাথে আমি মজা করব। তুমি খুব ভালো করে জানো তুমি ঠিক কি করেছ। আচ্ছা বাদ দাও। নিচে আম্মি, খালাম্নি, নানা, নানু সবাই আড্ডা দিচ্ছে। কিন্তু তুমি এই বন্ধ রুমে কি করছ? কি খুঁজতে আসছো এইখানে? আমি তোকে কৈফিয়ত দিতে বাধ্য নয় সাফি। ভুলে যাস না আমি তোর বাবা। বাবা বলে সম্মান করি দেখে এখনো তুমি এই জায়গায় দাঁড়িয়ে রয়েছ। তোমার জায়গায় অন্য কেউ হলে তার মুখ থেকে কিভাবে সত্যি কথা বের করতে হয় সেটা খুব ভালো করে জানা আছে আমার। তুমি একটা অপরাধ লুকোতে গিয়ে আরও অনেকগুলো অপরাধ করে ফেলেছ। আমি তোমাকে ক্ষমা করলেও আইন তোমাকে ক্ষমা করবে না বাবা। তুই কি বলছিস এসব? তুই কি নেশা টেশা করেছিস নাকি? তোমার আর বাঁচার কোনো রাস্তা নেই বাবা। তাই শুধু শুধু মিথ্যা নাটক করে কোনো লাভ নেই। অতঃপর সাফায়াত একটা ব্যাগ শফিকুল দেওয়ানের সামনে ধরে বলল, তুমি এটাই খুঁজছিলে তাই না বাবা? যার মধ্যে সেই রাতে হারিয়ে যাওয়া টাকা, গহনা রয়েছে। যে টাকা, গহনা চুরির অপবাদ তুমি নিষ্পাপ একটা মেয়েকে দিয়েছিলে। অথচ সেই টাকা গহনা এখন আমার হাতে রয়েছে। শুধু মেয়েটাই নেই। তুই এই টাকার খোঁজ কিভাবে পেলি? তখনই নাজমা দেওয়ান রুমের ভেতর প্রবেশ করে বলল, সাফি নয় আমি পেয়েছি টাকার ব্যাগ। তোমাকে আমি নিচু মনের মানুষ ভাবতাম তাই বলে তুমি এতটা নিচু কাজ করতে পারো কখনো ভাবতেও পারিনি। তোমার এই গুপ্ত কুঠুরির ব্যাপারে শুধুমাত্র আমি জানতাম, যেটা তুমি জানতে না। সাফি যখন আমাকে সমস্ত ঘটনা খুলে বলে তখনই আমার তোমাকে সন্দেহ হয়। কেন করলে এমন? মেয়েটাকে কেন চোর অপবাদ দিলে? কেন তাকে এই বাড়ি ছাড়তে বাধ্য করলে? সে তো বেশি কিছু চেয়েছিল না, শুধু একটু ভালোবাসা চেয়েছিল। আমাদের সবার সাথে হাসি খুশি থেকে বাকি জীবনটা পার করে দিতে চেয়েছিল। কিন্তু তুমি তার বেঁচে থাকার অধিকারটুকু কেড়ে নিলে। আমি তাকে এই বাড়ি ছাড়তে বাধ্য করিনি। সে স্বেচ্ছায় এই বাড়ি ছেড়েছে। মিথ্যা কেন বলছো বাবা? মিথ্যা কেন বলবো আমি? সাফায়াত তাচ্ছিল্যের হাসি হেসে ফোন বের করে ভিডিওটা প্লে করে শফিকুল দেওয়ানের সামনে ধরে বলল, তাহলে এসব কি বাবা? তুমি সুরাকে মেন্টালি প্রেশার দিয়েছ এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য। এখানেই তোমার অপরাধ শেষ নয়। তুমি নিজের স্বার্থের জন্য সুরার কাকা সেলিমকে ব্যবহার করেছ। মেয়েটা তোমার কাছে কত আকুতি মিনতি করেছিল তার কাকার যেন কোনো ক্ষতি না হয়। কিন্তু তুমি শোননি। সুরা যখনই আমার কাছাকাছি এসেছে ঠিক তখনই সুরাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য তুমি সুরার কাকার এক্সিডেন্ট করিয়েছ। মাজেদা খালা তোমার আসল রূপ দেখে ফেলে। তাই তুমি তাকে তার একমাত্র ছেলেকে মেরে ফেলার ভয় দেখিয়ে এই বাড়ি থেকে তাড়িয়ে দেও। তুমি যে আমার বাবা ভাবতেও ঘৃণা হচ্ছে আমার। যদি পারতাম তোমার মতো অমানুষের মুখে থুথু ছুঁড়ে দিতাম। আমি যা করেছি তোর ভালোর জন্য করেছি সাফি। শফিকুল দেওয়ানের কথা শুনে নাজমা দেওয়ান এসে তার গালে থাপ্পড় দিয়ে বলল, আর একটা কথাও বলবি না তুই? তুই আমার ছেলের ভালো চাসনি।
চেয়েছিলি টাকা, লোভে পাপ আর পাপে মৃত্যু। এ কথা ভুলে গিয়েছিলি তুই। টাকার লোভ আজ তোকে এই পর্যায়ে নিয়ে এসেছে। তোর মুখ দেখতে ও আমার ঘৃণা হচ্ছে। শাফি, তুই এই অমানুষটাকে আমার সামনে থেকে নিয়ে যা। নাজমা দেওয়ানের কথা শুনে সাফায়াত শফিকুল দেওয়ানের হাতে হাতকড়া পরিয়ে টানতে টানতে থানায় নিয়ে চলে গেল। সুরা এখন পুরোপুরি সুস্থ। হসপিটাল থেকে তাকে ডিসচার্জ দেওয়া হয়েছে। মনিরা চৌধুরী সুরাকে রেডি করে দিয়ে সবকিছু গোছগাছ করছে, এমন সময় ডক্টর শুদ্ধ শিকদার সুরার সাথে দেখা করতে আসে। সুরার পরনে পেশেন্টের পোশাকের পরিবর্তে বেগুনি রঙের একটা থ্রিপিস রয়েছে। লম্বা চুলগুলো সুন্দর করে বেনি করে দিয়েছেন মনিরা চৌধুরী। মুখে কোনো প্রসাধনী নেই, তবু ও শুদ্ধের কাছে সুরাকে অপরূপ সুন্দরী মনে হচ্ছে। ডক্টর শুদ্ধ ভেতরে প্রবেশ করতেই সুরার সাথে চোখাচোখি হয়ে যায় তার। বুক ধুক করে উঠে শুদ্ধের। হার্টবিট দ্রুত থেকে দ্রুততর গতিতে চলতে থাকে। সে কখনো ভাবেনি এই ৩০ বছর বয়সে এসে তার গায়ে প্রেমের হাওয়া লাগবে। এক পিচ্চি মেয়ে তার মনের রানী হয়ে যাবে। শুদ্ধ প্রথম যেদিন সুরাকে দেখে সেদিন থেকেই সুরাকে ফিল করতে শুরু করছে। সব জায়গায় শুধু সুরাকে দেখতে থাকে, ঠিকমতো পেশেন্ট দেখতে পারে না। বড্ড পাগল পাগল লাগে তাকে। সে যখনই সুযোগ পেয়েছে সুরাকে এক নজর দেখতে দৌড়ে ছুটে এসেছে। আজকের পর থেকে সে আর সুরাকে দেখতে পাবে না ভাবতেই মনটা বিষিয়ে যায় শুদ্ধের। শুদ্ধ এসে সুরার পাশে বসে বলল, এখন কেমন লাগছে তোমার? ভালো। শুদ্ধ সুরার নাম জানে তবুও বলল, তোমার নামটা কি জানি? সু বলতে গিয়েও থেমে গেল সুরা। পরক্ষণেই সে নিজেকে সামলে নিয়ে বলল, সানজানা চৌধুরী। ওয়াও, নাইস নেম। ধন্যবাদ। তোমার চুলগুলো কিন্তু অনেক সুন্দর। আই লাইক লং হেয়ার। ধন্যবাদ। দেখো সানজানা, আমি সবসময় স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করি। সবসময় নিজের মধ্যে কাঠিন্যের ছাপ ফুটিয়ে রাখতে পছন্দ করি। কিন্তু কেন জানি আজ তোমার সামনে আমি নিতান্তই একটা বাচ্চা হয়ে গিয়েছি। মনে হচ্ছে আমার বয়স যেন ২৮ বছর থেকে ১৮ হয়ে গিয়েছে। আমার ডক্টর হওয়ার আগে একটা রিলেশন ছিল। বড্ড ভালোবাসতাম মেয়েটাকে, কিন্তু আমি তখন বেকার ছিলাম বলে আমার ভালোবাসার মানুষটা আমাকে ছেড়ে সরকারি চাকরিজীবী ছেলে বিয়ে করে নেয়। সেদিন প্রচণ্ড ভেঙে পড়ি আমি। এরপর থেকে কখনো আর প্রেম, ভালোবাসা, সংসারের মায় জোড়াতে চাইনি। কিন্তু তোমাকে দেখার পর আমার সেই মনোভাব পাল্টে গিয়েছে। আমি নতুন করে সংসার পাতার স্বপ্ন দেখেছি। আমার ড্যাডেরও পছন্দ হয়েছে তোমাকে। তুমি যদি রাজি থাকো আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি তোমার অতীত জানতে চাই না। আমি তোমার বর্তমান নিয়ে বাঁচতে চাই। আমার মনের রানী করতে চাই তোমাকে। হবে কি আমার মনের মালকিন? দিবে কি আমাকে তোমার মনের মালিক হওয়ার সুযোগ? একজন মানুষের একটাই তো মন থাকে, তাই না? আমার সেই মনটা যে অনেক আগেই অন্য কারো নামে লিখে দিয়েছি। আমার মনটা যে আমারই কাছে রেখে যাওয়া তার আমানত। আমি যে চাইলেও আমানতের খিয়ান্ত করতে পারবো না। সুরাকে হসপিটাল থেকে চৌধুরী ভিলায় নিয়ে আসা হয়েছে। সুরা গাড়ি থেকে নেমে চৌধুরী ভিলার বাইরে থেকে এত বড় বাড়ি দেখে অবাক হয়ে যায়। গাছগাছালি ঘেরা সবুজের আড়ালে ৫ তলা বাড়ি। তবে দোতলা বাদে বাকি সব ফ্ল্যাট ভাড়া দেওয়া। শাহিন চৌধুরী আর মনিরা চৌধুরীর বেশিরভাগ সময় চিকিৎসার জন্য দেশের বাইরে কেটে যায়।
একটা সন্তানের জন্য তারা কত কি করছে, অথচ আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দান করছেন না। এই তো সূরাকে পাওয়ার কয়েকদিন আগে মনিরা চৌধুরী নিজের উপর বিরক্ত হয়ে শাহিন চৌধুরীকে বলেন, তুমি আমাকে ডিভোর্স দিয়ে আবার বিয়ে করো। তোমার বাবা ডাক শোনার অধিকার আছে। আমি চাই না আমার জন্য তুমি সেই অধিকার থেকে বঞ্চিত হও। প্রত্যুত্তরে শাহিন চৌধুরী তার প্রিয়তমা স্ত্রীকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বললেন, আমি এমন কোনো সন্তানের বাবা হতে চাই না যে সন্তান তুমি তোমার গর্ভে ধারণ করবে না। এতে যদি আমি সারা জীবন ও নিঃসন্তান থাকি তবুও আমার কোনো আফসোস থাকবে না। তুমি আমার অর্ধাঙ্গিনী, আমার সুখ দুঃখের সাথী। তোমার সুখের সময় যেমন তোমার পাশে থেকেছি তেমন তোমার দুঃখের সময়েও আমি তোমার পাশে থাকব। এমনটা হয় না শাহিন। তুমি তোমার বাবা মায়ের কথা মেনে নাও, ফিরে যাও তাদের কাছে, তাদের পছন্দের মেয়েকে বিয়ে করে সুখী হও। বলতে গিয়ে গলা ভিজে গেল মনিরা চৌধুরীর। তোমার মন পড়তে পারি আমি মনিরা। আমি খুব ভালো করে জানি এটা তোমার মনের কথা নয়। হ্যাঁ, আমার মনের কথা নয়, কিন্তু আমি কি করব বলো তো? আমি সত্যিই কখনো মা হতে পারবো না। আমার উপর যে আমার শাশুড়ি মায়ের অভিশাপ লেগেছে, কারণ আমি যে তোমার বাবার অফিসের সাধারণ একজন কর্মচারীর মেয়ে। আমি তার পছন্দের বৌমা না। তাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তুমি আমাকে বিয়ে করো। বিয়ের পর রোজ রোজ মা আমাকে গরিবের মেয়ে বলে খোঁটা দিত। বাড়ির একজন কাজের মেয়ের যেটুকু সম্মান ছিল আমাকে সেটুকু সম্মানও দেওয়া হতো না। এক পর্যায়ে তুমি আমাকে আলাদা ফ্ল্যাটে নিয়ে চলো আসো। আর তখন শাশুড়ি মা আমাকে অভিশাপ দিয়ে বলেন, ফকিরের বাচ্চা, তুই আমার বুক থেকে আমার কলিজার টুকরা ছেলেকে কেড়ে নিয়ে আমার কোল খালি করে দিলি। আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর কোল ও যেন সারা জীবন এমন খালি থাকে। আল্লাহ তাআলা যেন তোকে কোনোদিন মা ডাক শুনতে না দেয়। তুই যাতে সারা জীবন উপলব্ধি করতে পারিস যে একজন মায়ের কোল খালি থাকার যন্ত্রণা কতটুকু। আর দেখো, মায়ের কথাটা সত্যি হয়ে গেল। আমি প্রতিনিয়ত উপলব্ধি করতে পারছি সন্তান না থাকার যন্ত্রণা। মা তোমাকে অভিশাপ দিয়েছে বলেই যে আমাদের সন্তান হচ্ছে না, এটা তোমার ভুল ধারণা মনিরা। আল্লাহ তাআলা সব পারেন। তুমি দেখো, তিনি ঠিকই আমাদের সন্তান দান করবেন। তাই যেন হয় শাহিন। আমি যেন আমার সন্তানের মুখ থেকে মা ডাক শুনে আমার অশান্ত হৃদয় শান্ত করতে পারি। আল্লাহ তাআলা যেন মনিরার ডাকে সাড়া দিয়েছেন। মনিরা সূরাকে পেয়ে দিন দুনিয়া ভুলে সারাক্ষণ হসপিটালে সূরার পাশে থেকেছেন। সূরাকে বুকে জড়িয়ে তার অশান্ত হৃদয় শান্ত করেছেন। তিনি সূরাকে নিয়ে চৌধুরী ভিলায় প্রবেশ করে দেখেন ফ্ল্যাটের ভাড়াটিয়ারা সবাই ফুল হাতে দাঁড়িয়ে রয়েছেন। তারা সূরাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে মিষ্টি মুখ করিয়ে সূরাকে বরণ করে নেন। যদিও সূরা নতুন জায়গা, নতুন মুখ, নতুন পরিবেশে অস্বস্তি বোধ করছে, তবুও সবার মুখে হাসি দেখে সে নিজেও তাদের তালে তাল মেলাতে শুরু করে। সূরার আগমন উপলক্ষে শাহিন চৌধুরী তার ফ্ল্যাটের সব ভাড়াটিয়াদের ডিনারের দাওয়াত দিয়েছেন। সাথে এটাও বলেছেন কিছু দিন পরে তিনি বড় করে পার্টির আয়োজন করবেন। আজকের এই ছোটখাটো ডিনার পার্টির জন্য মনিরা চৌধুরী সহ অন্য ভাড়াটিয়া মহিলারা মিলে রান্নার কাজে লেগে পড়েন। সব মিলিয়ে চৌধুরী ভিলায় একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। শাহিন চৌধুরী সূরার জন্য অনেক জামা কাপড় সাথে একটা স্মার্টফোন নিয়ে এসেছেন। সূরা মোটামুটি স্মার্টফোন ব্যবহার করতে জানে। সাফায়াত তাকে শিখিয়েছিল। তবুও শাহিন চৌধুরী সূরাকে ফোনের ব্যাপারে সবকিছু বুঝিয়ে দিয়ে সূরার কপালে চুমু দিয়ে সূরার রুম থেকে বেরিয়ে গেলেন। ফোন দেখে সূরার ছটফটানি বেড়ে গেল।
মনটা বড্ড অশান্ত হয়ে উঠল তার সুন্দর বেডা মানুষের কণ্ঠস্বর শুনতে। সাফায়াতের ফোন নাম্বার সুরার মুখস্থ ছিল। সাফায়াত নিজে সুরাকে তার ফোন নাম্বার মুখস্থ করিয়েছিল। সুরা কালবিলম্ব না করে ফোনে সাফায়াতের নাম্বার উঠিয়ে কল দিতে গিয়ে রিং হওয়ার আগেই ফোন কেটে দিয়ে নিজেকে ধিক্কার দিয়ে বলল, ছি সুরা ছি, তুই আসলেই একটা নির্লজ্জ, বেহায়া। তোর নিজের আত্মসম্মান বলতে কিছু নেই। যে মানুষটা তোর না তাকে কেন এখনো নিজের ভাবছিস? সে নিশ্চিত নতুন বউ নিয়ে খুব সুখে শান্তিতে বসবাস করছে। যার সুখের জন্য তাকে ছেড়ে চলে এসেছিস তার সাথে কথা বলাটা তোর বেমানান সুরা। তুই কল দিবি না পুলিশের নাম্বারে? সুরা নিজেকে নিজে বুঝিয়েও মনকে শান্ত করতে পারল না। সে নিজের মনের সাথে যুদ্ধ করে আবারও সাফায়াতের নাম্বারে কল করল। কিন্তু রিং হওয়ার আগেই ফোন কেটে দিয়ে ফোন নিজের বুকের মাঝে জড়িয়ে ধরল। এইভাবে সপ্তম বার করল। কিন্তু অষ্টম বার এক বুক সাহস সঞ্চার করে সাফায়াতের নাম্বারে কল দিল সুরা। সাফায়াতের অবস্থা বেশ শোচনীয়। সেই সুরার মৃত্যুর জন্য নিজেকে দায়ী করছে। এমনকি পুলিশের চাকরি ছেড়ে দিয়েছে। একদিকে তার প্রিয়তমা স্ত্রীর মৃত্যুর শোক, অন্যদিকে তার বাবা হাজতে হয়েছে। নাজমা দেওয়ান সারাক্ষণ চোখের পানি ফেলেন। নিজের আম্মির কষ্ট সহ্য হয় না সাফায়াতের। সব মিলিয়ে সাফায়াতের অবস্থা পাগলপ্রায়। কিছুতেই সে নিজেকে ক্ষমা করতে পারছে না। নিজেকে শান্ত করতে সুরার ছবি বুকে নিয়ে সিগারেটের ধোঁয়া উড়িয়ে চিৎকার করে বলল, আমি একজন ব্যর্থ পুলিশ, একজন ব্যর্থ স্বামী। আমি কেন সেদিন সুরার কথা বিশ্বাস করলাম না? কেন সেদিন সবটা হেসে উড়িয়ে দিলাম? সেদিন যদি আমি সুরার ব্যাপারটা সিরিয়াসভাবে নিতাম তাহলে আজ সুরাকে হারাতে হতো না। আমার বুকের বা পাশটা পরিপূর্ণ থাকত। আমি কিভাবে নিজেকে ক্ষমা করব? আমি যে অপরাধী। সাফায়াত চোখের পানি মুছে সুরার ছবি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগল। আর তখনই আননোন নাম্বার থেকে সাফায়াতের ফোনে কল এলো। সাফায়াতের বিরক্তিতে মুখ থেকে চ জাতীয় শব্দ বের হয়ে এলো। সাফায়াত কল কেটে দিতে গিয়েও কি মনে করে কল রিসিভ করে হ্যালো বলতেই সুরা হু হু কান্না করে দিল। গলা ভিজে এলো তার। কতদিন পরে সে তার সুন্দর বেডা মানুষের কণ্ঠস্বর শুনতে পেল। মুহূর্তের মধ্যে যেন তার অশান্ত মন শান্ত হয়ে এলো। তার হার্টবিট বেড়ে গেল। সুরা সাফায়াতের নাক টানার আওয়াজ শুনতে পেল। সুরা কিছু না বলে ফোন কেটে দিয়ে বুকের সাথে চেপে ধরে বলল, পুলিশ কি কান্না করছে? তার তো তোরই আপুকে নিয়ে সুখে শান্তিতে থাকার কথা। কিন্তু তার কণ্ঠ ভেজা ছিল। নাক টানার আওয়াজ আসছিল। কি হয়েছে আমার পুলিশের? সেই ঠিক আছে তো? অপারেশন থিয়েটারের সামনে অস্থির হয়ে পায়চারি করছে সাফায়াত। তার সাথে রয়েছে তার পরিবারের সদস্যরা। সবার চোখে মুখে প্রিয় মানুষকে হারানোর ভয়ের স্পষ্ট ছাপ ফুটে উঠেছে। দেখতে দেখতে সবার জীবন থেকে হারিয়ে গিয়েছে 10টা বছর। 10টা বছরে সবার জীবনে অনেক পরিবর্তন এসেছে। সাফায়াতের চুলে পাক ধরেছে। নাজমা দেওয়ান, নাইমা দুজনেরই গায়ের চামড়া কুঁচকে এসেছে। 10 বছর আগে সাফায়াত পুলিশের চাকরি ছেড়ে দেওয়ার পর নিজেদের বিজনেস সামলাচ্ছে। সে এখন শহরের অন্যতম একজন সফল ব্যবসায়ী। আগের থেকে ও নাম, খ্যাতি হয়েছে তার। সবাই তাকে এখন বিজনেসম্যান সাফায়াত দেওয়ান নামে চিনে। তবু দিন শেষে সাফায়াত একজন কাঙ্গাল। ভালোবাসার কাঙ্গাল।
এই 10 বছরে নাজমা দেওয়ান সাফায়াতের বিয়ে দেওয়ার জন্য কম চেষ্টা করেননি, কিন্তু তিনি বরাবরই ব্যর্থ হয়েছেন। সবাই সুরাকে ভুলে গেলেও সাফায়াত তাকে ভুলতে পারেনি। সাফায়াত সুরার ছবি দিয়ে তার রুমের দেয়াল ভর্তি করে রেখেছে, যাতে করে সে রোজ ঘুমোতে যাওয়ার আগে এবং ঘুম ভাঙ্গার পরে সুরার হাস্যোজ্জ্বল ছবি দেখতে পারে। সাফায়াত অন্যমনস্ক হয়ে তার বাবার কথা ভাবছিল। এমন সময় 5 বছরের একটা বাচ্চা মেয়ে এসে সাফায়াতকে জড়িয়ে ধরে বলল, তুমি কি কান্না করছো বড় আব্বু? আমার কষ্ট হচ্ছে তো। তুমি জানো না আমি তোমার চোখে পানি দেখতে পারি না। প্রত্যুত্তরে সাফায়াত মেয়েটাকে কোলে তুলে নিয়ে কপালে অসংখ্য চুমুতে ভরিয়ে দিতে লাগল। মেয়েটা সাফায়াতের প্রাণ। একদম সুরার চেহারা পেয়েছে মেয়েটা। যে কেউ দেখে বলবে এটা নুজাইফার নয়, সুরার মেয়ে। 10 বছর আগে সুরার মারা যাওয়ার খবর শুনে ভেঙ্গে পড়ে আরাব। সে নিজের কানকে যেন বিশ্বাস করতে পারে না। সে দৌড়ে নাজমা মঞ্জিলে চলে আসে। নাজমা মঞ্জিলে এসে সাফায়াতের পাগলামি দেখে বুঝতে পারে সুরার সাথে তার শুধুমাত্র কাজিনের সম্পর্ক না, তাদের সম্পর্ক আরও গভীর। আরাব নিঃশব্দে নাজমা মঞ্জিল থেকে বেরিয়ে আসে, কিন্তু নিজেকে কিছুতেই স্থির করতে পারে না। বারবার সুরার মায়াবী চেহারা তার চোখের সামনে ভেসে ওঠে। সারাটা দিন আরাবের বিষণ্ণ মন নিয়ে কেটে যায়। রাতে ডিনার না করেই আরাব ঘুমানোর জন্য বিছানায় গা এলিয়ে দেয়, কিন্তু তার চোখে ঘুম ধরা দেয় না। বারবার সুরার হাসির শব্দ তার কানে বাজতে থাকে। অনেকক্ষণ যাবৎ বিছানায় এপাশ ওপাশ করতে করতে সবে আরাবের চোখ লেগে এসেছে, ঠিক তখনই কর্কশ শব্দে আরাবের ফোন বেজে উঠল। আরাব দেখল স্ক্রিনে নুজাইফা নামটা জ্বলজ্বল করছে। আরাব বিরক্তি নিয়ে ফোন কেটে দেয়। কিন্তু নুজাইফা যেন পণ করছে আরাব ফোন রিসিভ না করা পর্যন্ত সে কল দিতেই থাকবে। আর করছে ও তাই। আরাব কল রিসিভ করে ভাবল নুজাইফাকে কঠিন কথা শুনিয়ে দিবে, কিন্তু সে ফোন রিসিভ করতেই ওপাশ থেকে নুজাইফার কান্না ভেজা কণ্ঠস্বর শুনে আরাব নরম স্বরে বলল, তোর কি হয়েছে নাজু? কান্না করছিস কেন? আমার অনেক কষ্ট হচ্ছে আরাব ভাই। মনে হচ্ছে দম বন্ধ হয়ে এক্ষুনি মারা যাব। আমি ছাদে দাঁড়িয়ে আছি। আপনি একটু আমাদের ছাদে আসবেন আরাব ভাই? পাগল হয়ে গিয়েছিস তুই? এত রাতে আমি ছাদে যাব? না না, আমি পারবো না। রাখছি আমি। তুই রুমে গিয়ে ঘুমিয়ে পড়। আপনি যদি না আসেন আমি এক্ষুনি ছাদ থেকে লাফ দিয়ে মারা যাব আরাব ভাই। আর আমার মৃত্যুর জন্য শুধুমাত্র আপনি দায়ী থাকবেন। কি সব আবোল তাবোল বকছিস নাজু? তুই এরকম কিছু করবি না। আপনি না আসলে আমি এমনটাই করব আরাব ভাই বলে নুজাইফা ফোন কেটে দেয়। আরাব বিরক্তিতে নিজের চুল টেনে নিজেকে শান্ত করার চেষ্টা করে। নুজাইফার ডাকে সাড়া দেওয়ার ইচ্ছা না থাকার পরেও সে গুটি গুটি পায়ে নিজেদের ছাদে যায়। তাদের পাশাপাশি ফ্ল্যাট হওয়ার খুব সহজেই আরাব নিজেদের ছাদ থেকে নুজাইফাদের ছাদে চলে আসো। আরাব মুজাইফার কাছে এসে একরাশ বিরক্তি নিয়ে বলল, এসবের মানে কি মুজাইফা? কেন পাগলামি করছিস? আপনি কি সত্যিই কিছু বুঝতে পারেন না আরাব ভাই? নাকি বুঝেও না বোঝার ভান করেন? প্রত্যুত্তরে আরাব কিছু বলতে পারে না। কারণ তার বলার মতো কিছু নেই। সে নিজেও জানে মুজাইফা তাকে ভালোবেসে। নুজাইফা ঠিক কতটা তাকে নিজের করে চায়?
কিন্তু সে যে এক নিষিদ্ধ মানবীকে তার মন দিয়ে দিয়েছে। আরাবের থেকে রেসপন্স না পেয়ে নুজাইফা আবারও বলল, আমাকে কষ্ট দিয়ে কি সুখ পান আপনি? আমি জানি আপনি ভাবিমনিকে পছন্দ করতেন, কিন্তু ভাবিমনি ভাইয়া একে অপরকে অনেক বেশি ভালোবাসে। তারা হয়তো কখনো তাদের ভালোবাসা প্রকাশ করেনি, একে অপরকে ভালোবাসি কথাটা বলেনি। কিন্তু ভালোবাসি ভালোবাসি বলে ফেনা তুলে ফেললেই ভালোবাসা হয়ে যায় না। ভালোবাসা অনুভব করতে হয়, ঠিক যেমনটা আমি আপনার জন্য করি। আমি কি খুব বেশি অসুন্দর দেখতে আরাব ভাই? আমাকে কি একটু ভালোবাসা যায় না? আমাকে একটা বার সুযোগ দিয়ে দেখুন আরাব ভাই, আমি আপনাকে ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখব। কখনো কোনো অভিযোগ করার সুযোগ দিব না। প্লিজ আরাব ভাই, আমাকে আপনি ফিরিয়ে দিবেন না। আমি যে বড্ড একা হয়ে পড়েছি। ভাবিমনিকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি। আমি আর নিতে পারছি না আরাব ভাই। নুজাইফার চোখের পানি আরাবের হৃদয় স্পর্শ করে। আরাব নুজাইফাকে বুকে টেনে নেয়। এরপর তাদের ঘরোয়াভাবে বিয়ে হয়। বিয়ের 4 বছর পর তাদের ঘর আলো করে সিজদা আসে। সিজদাকে পেয়ে যেন সাফায়াত নতুন ভাবে বাঁচতে শিখে। মেয়েটার মাঝে সে সূরাকে দেখতে পায়। শফিকুল দেওয়ানকেও জামিন করে ছাড়িয়ে নিয়ে আসা হয়। তিনি তার অপকর্মের জন্য অনুতপ্ত। জেল থেকে ছাড়া পাওয়ার পর সে সম্পূর্ণ বদলে যায়। 5 ওয়াক্ত নামাজ পড়ে বেশিরভাগ সময় মসজিদে কাটিয়ে দেয়। নিজ উদ্যোগে একটা এতিমখানা তৈরি করে তার দায়িত্ব নেয়। সবকিছু ভালোই চলছিল, হুট করে শফিকুল দেওয়ান অসুস্থ হয়ে পড়েন। তার কঠিন অসুখ ধরা পড়ে নামকরা হসপিটাল থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়। কোনো ডক্টর তার চিকিৎসা করতে চাইছেন না। তাদের ধারণা শফিকুল দেওয়ানের অপারেশন সাকসেসফুল হবে না। এমন সংবাদে সবার মধ্যে বিষাদের কালো ছায়া নেমে আসে। সবাই অনেক ভেঙে পড়ে। হঠাৎ করে হসপিটাল থেকে সাফায়াতকে জানায় 2 দিন আগে কানাডা থেকে একজন নামকরা ডক্টর বাংলাদেশে এসেছেন। তিনি শফিকুল দেওয়ানের অপারেশন করতে চান। এমন সংবাদে যেন সবাই প্রাণ ফিরে পায়। যথারীতি শফিকুল দেওয়ানের অপারেশন শুরু হয়। অপারেশন থিয়েটারের বাইরে সবাই অস্থির হয়ে পায়চারি করছে। সবার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। সাফায়াত পকেট থেকে রুমাল বের করে কপালের ঘাম মুছে নিল। তার মধ্যে অস্থিরতা কাজ করছে। সে ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি ছিটা দিয়ে এসে দেখল অপারেশন থিয়েটার থেকে একজন মহিলা ডক্টর বের হচ্ছে, যার মুখে মাস্ক পরা রয়েছে। কিন্তু সাফায়াতের যেন ডক্টরকে চেনা চেনা মনে হল। ডক্টর সামনে এগিয়ে আসতেই সাফায়াতের সাথে তার চোখাচোখি হয়ে গেল। সাফায়াত অবাক হয়ে অনেকটা অস্ফুট স্বরে বলে উঠল, আমার লজ্জাবতী ললিতা। সাফায়াত ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি ছিটা দিয়ে এসে দেখল অপারেশন থিয়েটার থেকে একজন মহিলা ডক্টর বের হচ্ছে, যার মুখে মাস্ক পরা রয়েছে। কিন্তু সাফায়াতের যেন ডক্টরকে চেনা চেনা মনে হল। ডক্টর সামনে এগিয়ে আসতেই সাফায়াতের সাথে তার চোখাচোখি হয়ে গেল। সাফায়াত অনেকটা অবাক হয়ে অস্ফুট স্বরে বলে উঠল, আমার লজ্জাবতী ললিতা। সাফায়াতের বুকে চিনচিনে ব্যথা অনুভব হয়। সে বুকের বাঁ পাশে হাত রেখে বলল, না না, এটা কিভাবে সম্ভব? সূরা তো 10 বছর আগেই মারা গিয়েছিল। মৃত মানুষ কিভাবে জীবিত হতে পারে? কিন্তু এই ডক্টরকে দেখে আমার এমন অসুখ করছে কেন?
এই 10 বছরের অনেক মেয়ের সাথে সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে, কিন্তু কখনো এমন ফিল করি না আজ যেমনটা ফিল হচ্ছে। সাফায়াত শার্টের উপরের দিকের দুটো বোতাম খুলে দিয়ে বলল, বড্ড হাঁসফাঁস লাগছে আমার। কোনো রোগে ধরল আমায়? মেয়েটাকে দেখার পর থেকে এই রোগের উৎপত্তি শুরু হয়েছে। মনে হচ্ছে যেন মেয়েটার চোখে 1000 বছরের না বলা লুকিয়ে আছে। এমনও তো হতে পারে এই ডক্টরই আমার সুরা। সুরা সেদিন মারা যায়নি, যেহেতু আমরা কেউই সুরার লাশ দেখেছিলাম না। সাফায়াতের আকাশকুসুম ভাবনার মাঝে মেয়েটা মুখের মাস্ক খুলে বলল, ডোন্ট টেক এ টেনশন, অপারেশন সাকসেসফুল হয়েছে, হি ইজ আউট অফ ডেঞ্জার। ডক্টর মুখের মাস্ক খোলার সাথে সাথে নাজমা মঞ্জিলের প্রত্যেকে যেন ভূত দেখার মতো চমকে উঠল। সাফায়াত তাল সামলাতে না পেরে হসপিটালের করিডোরে রাখা বেঞ্চিতে বসে পড়ল। নাইমার তার মেয়েকে চিনতে একটু অসুবিধা হল না। মেয়েটা একদম সেই পরীর মতোই আছে। পার্থক্য শুধুমাত্র আগে সে ছোট ছিল আর এখন সে পরিপূর্ণ নারী। নাইমা ছটফট করতে লাগল মেয়েটাকে একবার বুকে জড়িয়ে নেওয়ার জন্য, কিন্তু তার সাহস হল না। সুরার হয়তো তার চেহারা মনেও নেই, মনে থাকবেই বা কিভাবে? তিনি মনে মনে বললেন, সেই 6 বছর বয়সে মেয়েটাকে ফেলে আমি চলে এসেছিলাম। এখন আমি কোনো অধিকার নিয়ে তার সামনে যাব? আমার মেয়েটা যে বেঁচে আছে এটাই অনেক। আমি না হয় তাকে দূর থেকে ভালোবেসে যাবট বলে হসপিটাল থেকে বেরিয়ে এলেন নাইমা। নাজমা দেওয়ান যেন চোখের পলক ফেলতে ভুলে গিয়েছেন। তিনি চোখে থাকা চশমাটা খুলে চোখের পানি মুছে দৌড়ে গিয়ে সুরাকে বুকে জড়িয়ে নিয়ে চোখে মুখে অজস্র চুমু দিয়ে বললেন, তুই বেঁচে আছিস মা? 10টা বছর পরে তোকে এইখানে এইভাবে দেখতে পারবো এমনটা কখনো ভাবিনি। তুই এতগুলো বছর কোথায় ছিলি সুরা? জানিস তোকে আমরা তন্নতন্ন করে খুঁজেছি। তোর জন্য আরও একটা ভালো খবর আছে সুরা, তোর মা বেঁচে আছে। তুই আমার ছোট বোন নাইমার মেয়ে। এজন্যই তোকে প্রথম যখন আমি দেখেছিলাম, তোকে আমার আপন কেউ মনে হচ্ছিল, কারণ তুই যে আমার মেয়ে, হোক সেটা বোনের মেয়ে। সবাই বলে মায়ের গন্ধ নাকি খালার গায়ে পাওয়া যায়। সুরার মা বেঁচে আছে শুনে সুরার মধ্যে তেমন ভাবান্তর হল না। মানুষ তার চেহারাও স্পষ্ট মনে নেই তার। সুরার নাজমা দেওয়ানের জন্য মায়া হল। তার খুব ইচ্ছে হল নাজমা দেওয়ানকে বুকে জড়িয়ে নিতে, কিন্তু সুরা নাজমা দেওয়ানের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, ম্যাম প্লিজ কন্ট্রোল ইউরসেলফ। সানজানা, সানজানা চৌধুরী, নট ইউর সুরা বলে চোখের পানি আড়াল করতে চোখে সানগ্লাস পরে হসপিটাল থেকে বেরোনোর জন্য পা বাড়ানোর আগেই সাফায়াতের দিকে সুরার চোখ পড়ল। মানুষটাকে দেখে সুরার বুক ধুক করে উঠল। সুরা মনে মনে বলল, আমার পুলিশের কত পরিবর্তন এসেছে। আগের সেই হ্যান্ডসাম লুক নেই তার মধ্যে। মাথায় কালো চুলের আড়ালে কিছু সাদা চুল উকি দিচ্ছে। আগে থেকে অনেকটা শুকিয়ে গিয়েছে। কেমন বিধ্বস্ত লাগছে মানুষটাকে দেখে। কি অদ্ভুত নিয়তি। যাকে সুখে দেখব বলে আমি বাংলাদেশে ছেড়ে কানাডা পাড়ি জমিয়েছিলাম, আজ সেই মানুষটা সুখে নেই। এই মানুষটাকে একটা নজর দেখার জন্য আমার কানাডা থেকে বাংলাদেশে ছুটে আসা। আজ থেকে 10 বছর আগে আমি সেদিন ফোনে তার কণ্ঠস্বর শুনে নিজেকে শান্ত করতে পারিনি। বারবার মনে হচ্ছিল আমি তার কাছে ছুটে চলে আসি, তাকে তরি আপুর বুক থেকে ছিনিয়ে নেয়। অনেক কষ্ট করে সেদিন নিজেকে শক্ত করেছিলাম। আমি শফিকুল দেওয়ানের মুখোমুখি হতে চেয়েছিলাম।
বারবার আমার শাশুড়ি মায়ের চেহারাটা আমার চোখের সামনে ভেসে উঠছিল। আমি আমার সুরাকে সাফির যজ্ঞ করে তুলব। পুরো পৃথিবী আমার সুরাকে চিনবে, কথাটা কানে বাজতে লাগল সুরার। সুরা আর এক মুহূর্ত দেরি না করে শাহিন চৌধুরীর কাছে গিয়ে বলল, বাবা, আমি তোমার স্বপ্ন পূরণ করতে চাই। আমি একজন নামকরা ডক্টর হতে যাই। আমি এই পৃথিবীকে দেখিয়ে দিতে চাই যে মেয়েরা চাইলে সব পারে। শাহিন চৌধুরী সুরার কথা শুনে তাকে বুকে টেনে নিয়ে বললেন, ঠিক আছে মা, আমি সব ব্যবস্থা করছি। এরপর সুরা ডাক্তারি পড়াশোনার জন্য কানাডা পাড়ি জমায়। যদিও সুরার কখনো বাংলাদেশে আসার ইচ্ছা ছিল না, কিন্তু তার সুন্দর বেডা মানুষ তাকে অনেক পীড়া দিত, অনেক আজে বাজে স্বপ্ন দেখত তাকে নিয়ে। এক পর্যায়ে সুরা নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। পুরনো রাগ অভিমান ভুলে বাংলাদেশে আসে তার প্রিয় মানুষগুলোর মুখ দেখতে। বাংলাদেশে আসার পর সুরা শফিকুল দেওয়ানের ব্যাপারে সব জানতে পারে। শফিকুল দেওয়ান যে হসপিটালে অ্যাডমিট ছিল সেখানকার ডক্টরের সাথে যোগাযোগ করে তাকে জানান সুরা নিজে তার অপারেশন করবে। ব্যাপারটা শুনে ডক্টর অনেক অবাক হয়ে গিয়েছিল, কারণ তারা ডক্টর সানজানা চৌধুরীর ব্যাপারে জানে। তার মতো এমন নামকরা একজন ডক্টর নিজে তার পেশেন্টের ট্রিটমেন্ট করতে যাচ্ছে, এটা যেন তার বিশ্বাসই হচ্ছিল না। যদিও ডক্টর তাকে মোটা অঙ্কের টাকা অফার করেছিল, কিন্তু সুরা নিজের জন্য একটা টাকাও নেয়নি। সে নিজের সবটুকু দিয়ে শফিকুল দেওয়ানের ট্রিটমেন্ট করেছে। মানুষ তার প্রতি যে সে কৃতজ্ঞ, সে তাকে মন থেকে ক্ষমা করে দিয়েছে। সে তাকে আঘাত দিয়েছিল বলেই সুরা পুড়ে পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে। নিজেকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছে যে তাকে আজ সবাই একনামে চিনতে পারে, ডক্টর সানজানা চৌধুরী। সুরা সবার আড়ালে চোখের পানি মুছে সামনের দিকে আগানোর আগেই একটা বাচ্চা ছেলে এসে সাফায়াতের গলা জড়িয়ে ধরে বাবা বলে কপালে চুমু দিল। সুরা বাচ্চাটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকল। তরির চেহারার সাথে বাচ্চাটার চেহারার অনেক মিল পেল সুরা। আর সুরার ধারণাকে সত্যি করে দিয়ে তরির ও বাচ্চাটার পিছু পিছু এসে সাফায়াতের থেকে বাচ্চাটাকে ছাড়িয়ে নিয়ে বলল, তোমার বাবার শরীর ঠিক নেই সোনা। তুমি বাবাকে বিরক্ত করো না সোনা। তরিকে দেখে যেন সুরার পুরনো ক্ষতটা তাজা হয়ে গেল। সে মনে মনে বলল, বাহ, আমাকে ছেড়ে তাহলে ভালোই আছে পুলিশ। বাচ্চা ও পয়দা হয়ে গিয়েছে। আপনার মনে যে তরি ছিল, এজন্যই আমি যখন বাচ্চা চেয়েছি তখন আমার নিজেকেই বাচ্চার উপাধি দিয়েছেন, কারণ আপনি শুধুমাত্র তরির বাচ্চার বাবা হতে চেয়েছেন, আর হয়েছেন ও। শুধুমাত্র আমিই পারলাম না আমার এই মনটা দ্বিতীয় কাউকে দিতে। আর কখনো বোধহয় এই মন অন্য কাউকে দিতে পারব না পুলিশ, কারণ এই মন তোমারই ছিল আর আজীবন থাকবে। তরির বাচ্চা দেখে সুরার চোখ জ্বলতে লাগল। সুরা ওয়াশরুমে চলে গেল। সুরা ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি ছিটা দিচ্ছে, এমন সময় খট করে ওয়াশরুমের দরজা লাগানোর শব্দ হয়। সুরা ওয়নার মধ্যে সাফায়াতকে ওয়াশরুমের দরজা লাগাতে দেখে তার বুক ধুক করে উঠে। সে তড়িঘড়ি করে চোখে মুখে পানি দিয়ে সাফায়াতের পাশ কাটিয়ে চলে আসার আগেই সাফায়াত হ্যাচকা টানে সুরাকে দেওয়ালের সাথে চেপে ধরে সুরার অধরে নিজের অধর মিলিয়ে দিল। যেন 10 বছরের সমস্ত রাগক্ষোভ সুরার অধরের উপর দিয়ে যাচ্ছে। সুরা জোরপূর্বক নিজেকে ছাড়িয়ে নিল। গালে কিছুটা নোনতা স্বাদ অনুভব করল। বুঝতে পারল তার ওষ্ঠ ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে তার সামনে থাকা বিধ্বস্ত পুরুষের দন্ত দ্বারা। সুরা আর এক মুহূর্ত দেরি না করে সাফায়াতের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিয়ে বলল, হাউ ডেয়ার ইউ! আপনার সাহস হয় কিরে আমার সাথে এমন অসভ্যতা নোংরামি করার?
একটা দিয়ে হয় না আপনার, তাই না? বাইরে বাচ্চা রেখে এখন এইখানে এসেছেন অন্য মেয়ের সাথে অসভ্যতা করতে? ছি, লজ্জা হওয়া উচিত আপনার। আপনি জানেন এই মুহূর্তে আমি চাইলে আপনার ঠিক কি করতে পারি? হ্যাঁ জানি তো। আমি তোমার অধরে লাভ বাইট দিয়েছি। তুমি চাইলে আমার অধরে ও লাভ বাইট দিতে পারো। ডোন্ট ক্রস ইউর লিমিট মিস্টার সাফায়াত দেওয়ান। বাহ, এত চেঞ্জ! হাউ অদ্ভুত! কানাডা গিয়ে নিজেকে এতটাই পরিবর্তন করে ফেলেছ যে বরের নাম ধরে ডাকতে ও দ্বিধাবোধ করছ না? এক্সকিউজ মি মিস্টার, আপনি ভুল ভাবছেন। আমি আপনাদের সুরা নয়। সানজানা চৌধুরী, ডটার অফ শাহিন চৌধুরী। সাফায়াত তৎক্ষণাৎ সুরার কোমর জড়িয়ে ধরে সুরার কপালে গভীর চুমু দিয়ে বলল, নিজেকে খুব চালাক মনে করেন তাই না মিস সুরা? উফ সরি মিস সানজানা চৌধুরী। আপনি কি মনে করেছেন নিজের নাম ভাষা চেঞ্জ করলেই আমি আপনাকে চিনতে পারব না? 10 বছর আগে আমার সাথে থেকে আমাকে জ্বালিয়ে মেরেছ, আর 10টা বছর আমার থেকে দূরে থেকে আমাকে জ্বালিয়ে মেরেছ। প্রতিনিয়ত তোমার দহনে পুড়তে পুড়তে ছাই হয়ে গিয়েছি। কত রাত যে নির্ঘুমে কাটিয়েছি তার ইয়ত্তা নেই। তোমার জন্য আমার সবকিছু বিসর্জন দিয়েছি, এমনকি পুলিশের চাকরিও ছেড়েছি। সিগারেটকে নিত্যদিনের সঙ্গী হিসেবে বেছে নিয়েছি। রাতের পর পর তোমার ছবি বুকে নিয়ে কাটিয়ে দিয়েছি। এখন কি চাও আমি মারা যাই? সাফায়েতর কথায় সুরা নরম হল। গলা ভিজে এলো তার। সে ভেজা কণ্ঠে বলল, আপনার ভালোবাসার মানুষ, আপনার স্ত্রী থাকতে আপনি অন্য কারো কথা ভেবে রাত কাটিয়েছেন কেন? আর সে কেমন স্ত্রী যে নিজের স্বামীকে নিজের আঁচলে বেঁধে রাখতে পারেনি? সুরার এহেন কথায় সাফায়াত যেন প্রাণ ফিরে পেল। সে সুরাকে নিজের বক্ষ পিঞ্জরে আবদ্ধ করে বলল, তুমি বড্ড বোকা মেয়ে। কোনটা ভালোবাসা কোনটা নাটক তুমি বুঝোনি মেয়ে। আরাব তোমাকে পড়াতে না আসলে আমি হয়তো উপলব্ধি করতে পারতাম না যে আমি ঠিক কতটা ভালোবাসি তোমাকে। আমি তোমাকে আমার ভালোবাসার কথা জানানোর পর হুট করে তোমার পরিবর্তন আমি মেনে নিতে পারছিলাম না। আমি তরির সাথে মিলে মিথ্যা বিয়ের প্ল্যান করেছিলাম। তোমার মনে আছে সেদিন তোমার একটা লাল শাড়ি পছন্দ হয়েছিল? সেই লাল শাড়ি, লাল চুড়ি, লাল টিপ এখনো আমার আলমারিতে যত্ন করে তুলে রেখেছি। রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে আমি তোমাকে ওই লাল টুকটুকে শাড়ি পরা অবস্থায় কল্পনা করতাম। তুমি আমার কল্পনায় আসতে। তোমাকে না ছুতে পারার যন্ত্রণা অনুভব করতাম। সেই যন্ত্রণা তুমি বুঝতে পারবে না মেয়ে বলে চোখের পানি মুছল সাফায়াত। তার মানে সেদিন তরি আপুর সাথে আপনার বিয়ে হয়নি? না, তরির বয়ফ্রেন্ড ছিল। আমার বাবার মতো তরির বাবাও ছিল স্বার্থলোভী। তাসিন বেকার ছিল তাই তরির বাবা তাসিনের সাথে তরির সম্পর্ক মেনে নেয়নি। কথা ছিল শুক্রবার আমাদের বাড়িতে আমার সাথে তোমার বিয়ে হবে, আমার তরির সাথে তাসিনের। এই ব্যাপারটা কিভাবে যেন তরির বাবা জেনে যায়। তাই তরি বাধ্য হয়ে বৃহস্পতিবার রাতেই তাসিনের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করে নেয়। আর তুমি বোকার মতো আমাদের নাটক সত্যি মনে করে আমার উপর অভিমান করে আমার বুক খালি করে দিয়ে চলে যাও। সবকিছু শুনে যেন সুরা পাথর হয়ে যায়। সে দুহাতে সাফায়াতকে আঁকড়ে ধরে বলল, আমি সবার ভালোর জন্যই নাজমা মঞ্জিল ছেড়ে চলে গিয়েছিলাম পুলিশ। সাফায়াত সুরার চোখের পাতায় চুমু দিয়ে বলল, হ্যাঁ আমি জানি। মাজেদা খালা সবটা বলেছে আমাকে। আমার বাবা তোমাকে এই বাড়ি ছাড়তে বাধ্য করেছিল। কিন্তু জানো আমার বাবা এখন অনেক ভালো হয়ে গিয়েছে।
সে তার কাজের জন্য অনুতপ্ত। অসুস্থ হওয়ার আগে বাবা বারবার বলতো, আমি যদি একটা বার মেয়েটার দেখা দিতাম, আমি মেয়েটার পায়ে ধরে হলেও ক্ষমা চাইতাম। তার প্রতি আমার কোনো অভিযোগ নেই। তার দেওয়া আঘাত আমাকে এই পর্যায়ে নিয়ে এসেছে। আমি তার প্রতি কৃতজ্ঞ। জানো, তুমি যাওয়ার পর আমি তোমাকে কত খুঁজেছি। ইনফ্যাক্ট আমাদের সবার কাছে তুমি মৃত ছিলে। সেদিন রাতে তুমি যে বাসে ছিলে সেই বাসের অত্যন্ত বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়। বাসে থাকা কেউই জীবিত ফিরে আসেনি। তাই সবাই ধরে নিয়েছিল তুমি মারা গিয়েছ। কিন্তু তুমি সবার কাছে মৃত থাকলেও আমার কাছে জীবিত ছিলে। তুমি আমার হৃদয় ছিলে। আমি তোমাকে অনুভব করতে পারতাম। একদিন রাতে একটা আননোন নাম্বার থেকে কল আসে। আমি কল রিসিভ করতে না চাইলে ও রিসিভ করি। তখন মনে হচ্ছিল যেন আমি তোমার নিঃশ্বাসের শব্দ শুনতে পেয়েছিলাম। কিন্তু সাথে সাথে কল কেটে যায়। আমার ধ্যানজ্ঞান সবটা জুড়ে তুমি ছিলে। তুমি ছাড়া দ্বিতীয় কারো প্রতি আকৃষ্ট হতে পারিনি আমি। তাহলে ওই বাচ্চাটা যে আপনাকে বাবা বলে ডাকল, কে ওই বাচ্চাটা? এটা তোরি আর তাসিনের ছেলে তানভীর। তানভীর খুব ছোট থাকতে তাসিনের অ্যাক্সিডেন্টে হয়। ঘটনাস্থলেই তাসিন মারা যায়। ছোট তানভীর মুখে বাবা ডাক শোনার ও সৌভাগ্য হয়নি তাসিনের। তার আগেই সে এই পৃথিবীর ছেড়ে চলে যায়। সিজদা কখনো আমাকে বাবা আবার কখনো বড় আব্বু ডাকে। সিজদার দেখা দেখি তানভীর ছোটবেলা থেকে আমাকে বাবা বলে ডাকে। আমিও আর দ্বিমত করিনি। নিজের বাচ্চাদের মুখে কখনো তো আর বাবা ডাক শোনার সৌভাগ্য হবে না, তাই বোনের, ফ্রেন্ডের বাচ্চার মুখে বাবা ডাক শুনে কলিজা ঠান্ডা করতে হয়। ওই যাকে বলে দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি। সূরা সাফায়াতের বুকে এলোপাথারি কিল ঘুষি দিয়ে বলল, আমি যখন বাচ্চা চেয়েছি তখন আপনি বলেছেন আমি ছোট, আমি নিজেই বাচ্চা, ব্লা ব্লা। আর এখন যে নিজে বুড়ো হয়ে গিয়েছেন তার বেলায়? আমি বুড়ো হয়ে গেলে ও ভালোবাসা কিন্তু বুড়ো হয়ে যায়নি মিস। এখনো যথেষ্ট স্ট্রং আছি। তুমি চাইলে হালি হালি বাচ্চা ও পয়দা করতে পারব। হালি হালি বাচ্চার কোনো প্রয়োজন নেই। আমার একটা ছোট্ট সাইফান হলেই চলবে। উফ, আমার বাচ্চা বুটা দেখি অনেক বড় হয়ে গিয়েছে। কিন্তু তুমি এখন আর আগের সূরা নও। একজন নামকরা ডক্টর, সানজানা চৌধুরী। তো মিস সানজানা চৌধুরী, এই 10 বছরে আপনার জীবনে কেউ আসেনি? সিট খালি আছে আপনার? আমি নাজমা মঞ্জিল থেকে বেরিয়ে কিছু বখাটে ছেলেদের খপ্পরে পড়ে যায়। তাদের হাত থেকে বাঁচতে বাসে উঠি। কিন্তু সেখানেও একই অবস্থা। বাধ্য হয়ে বাস থেকে নেমে যায়। আর সেই ছেলেগুলো আমার পিছু নেয়। এক পর্যায়ে দৌড়াতে দৌড়াতে আমি এক ভদ্রলোকের গাড়ির সামনে গিয়ে পড়ি। সেই মানুষটা আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। আমাকে হসপিটালে অ্যাডমিট করা যায়। যে ডক্টর আমার ট্রিটমেন্ট করে তিনি আমাকে বিয়ের প্রস্তাব দেন। আমি নাকচ করে দেয়। এরপর আমি পড়াশোনার জন্য কানাডা চলে যায়। শুনেছি আমার কানাডা যাওয়ার পর আমার নতুন বাবা মা আমার অতীত সম্পর্কে তাকে জানিয়ে দেয়। এরপর তিনি নাকি আর বিবাহ বন্ধনে আবদ্ধ হননি। এরকম অসংখ্য প্রস্তাব এসেছে। আমার সিনিয়র ডক্টর, বিসিএস ক্যাডার, ব্যাংকার, অনেক প্রস্তাব পেয়েছি। কিন্তু তাদেরকে আমার ঠুনকো মনে হয়েছে। তুমি রাজি হও নি কেন? সুন্দরী রমণীর সিঙ্গেল থাকা উচিত নয়। যখন তখন অঘটন ঘটে যেতে পারে বলে সাফায়াত সূরার অধরে নিজের অধর মিলিয়ে দিয়ে মধু সুধা পান করতে লাগল।
সুরা ও সাফায়াতের সাথে তাল মেলাতে লাগল। এক পর্যায়ে সুরা সাফায়াতের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, এই মন তোমারই ছিল, আর সারা জীবন থাকবেও। দ্বিতীয় কাউকে এই মনের উঠোনে কিভাবে ঠাঁই দিব বলো তো? তাহলে কেন এত কষ্ট দিলে? কেন আমার থেকে 10টা বছর কেড়ে নিলে? এত দিনের জমে থাকা সব কষ্ট ভালোবাসা আদর দিয়ে দূর করে দিব সুন্দর বেডা মানুষ। আমার কিন্তু একটু ভালোবাসা হলে পোষাবে হবে। 10টা বছর ছাড়া কাটিয়েছি, অনেক সুখ থেকে বঞ্চিত হয়েছি। এখন আমার একটা সুখী পরিবার চাই, তাই তো? আমাদের ছোট্ট পরিবার পরিপূর্ণ করার জন্য ছোট্ট সাইফানের আগমন চাও, তাই তো? হ্যাঁ। বাট তুমি কিভাবে আমার মনের কথা বলে দিলে? কারণ মনটা যে আমারই। সমাপ্ত।